যেন কম হয় সেটা আমরা চেষ্টা করব, কিন্তু সবাই কিন্তু কোনো না কোনোভাবে স্বাস্থ্যসেবার দিকে তাকিয়েছেন, প্রাইভেট বা পাবলিক সেক্টর থেকে। এখন আমরা সেবা দিতে পেরেছি আগে যেমন, তার চেয়ে ভালো পারছি কিনা এখন। যদি না পারি তাহলে তো এই পট পরিবর্তন এবং ছাত্রদের রক্তের কোনো দাম নাই। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কতটা সচেষ্ট। সেটা হচ্ছে আমাদের সীমিত জনবল। যেখানে যাবেন শুনবেন কি যে বের করে দিয়েছে, পদ থেকে বাধ্য করেছে। আমরা কি করতে পারি? সারা দেশে গোয়েন্দা এবং শৃঙ্খলা বাহিনী শুধু হাসপাতাল পাহারা দেওয়ার ও তথ্য দেওয়ার জন্য নয়, আপনারা স্বীকার করবেন। কিন্তু আমরা যেটা পারি না সেটা হচ্ছে চিকিৎসা সেবা সারা দেশে বন্ধ হয়ে যাক, এটা আমরা পারি না, যে কোনো কারণেই হোক। আপনারা জানেন সাম্প্রতিক ঢাকা মেডিকেলের একটা ঘটনা ভুল তথ্যের ভিত্তিতে অন্যদিকে পরিচালনার চেষ্টা হয়েছিল। কারা করেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি তো চাকরি করি, আমার সবার সাথে যোগাযোগ করার সুযোগ নেই। দেখা গেল প্রথমে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি কি বলে ইন্টার্নিরা ধর্মঘট করলেন। কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেলের সব ডাক্তার করলেন। 1 ঘন্টা যাওয়ার আগে সারা বাংলাদেশের সবাই করলেন। কিন্তু আমরা তো চেষ্টা করেছি ছাত্র ভাইদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই ধর্মঘটটা, এই শাটডাউনটা কয়েক ঘন্টার মধ্যে তারা 24 ঘন্টার জন্য স্থগিত করেছে। পরে তাদের কিছু দাবি দেওয়া মেনে নেওয়াতে তারা পার্মানেন্টলি স্থগিত করেছে। এটা কি আমাদের সাফল্য নয়? আমরা এক জায়গায় যখন আমি বলি সংকটকে, আমি যদি আগুন বলি, আগুন নিভাই, অন্য জায়গায় আগুন ধরায় দেয়। যেমন একটা গাজীপুর এলাকায় একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা আন্দোলন করেছে। এই আন্দোলনের দাবি কিন্তু আমার কাছে আসে নাই। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিন্তু অফিসিয়াল করেসপন্ডেন্স না। আমার কাছে কেউ দেখা করবে, মাননীয় উপদেষ্টার সঙ্গে দেখা করবে, দাবি দেওয়া দেবে, আমরা পরীক্ষা করব। তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা তাদেরকে যেভাবে হোক আমাদের সীমিত সাধ্যে, আপনারা জানেন যে পুলিশ এবং আনসারের আমাদের অপ্রতুলতা আছে। কেন আছে আপনারা জানেন। আমরা চেষ্টা করেছি, তারা কিন্তু ওখানে জ্বালাও পোড়ায় রাস্তা বন্ধ করতে পারে নাই। তাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাপি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। তাদেরকে আমরা ডেকে বলেছি যে এরা বলেছে বাপি আমাদের দাবি মেনে নিলে আমরা ধর্মঘটে যাব। বাপি বলছে যে তাদের যা দাবি আর্থিকভাবে এটা প্রতিপালন করা সম্ভব। তাহলে মিনিস্ট্রি কীভাবে 24 ঘন্টার মধ্যে 16 বছরের সমস্যার সমাধান করবে? টাকা লাগবে তো। ইনফ্রাস্ট্রাকচার ভার্টিক্যাল এক্সটেনশন আমরা করতে পারছি না সহসা, কারণ আমাদের একটা বিল্ডিং হাফওয়ে আছে, এটা 7 তলা জায়গায় 20 তলা করবো, আমার টাকা থাকতে হবে এবং এটা সত্যিকারের বাস্তবসম্মতভাবে এটা কাজে লাগবে কিনা জানতে হবে। করলাম, কিন্তু যন্ত্রপাতির অভাবে 5 বছর চালু হলো না। আপনারা কি চান এই ধরনের আমরা খরচ করি? তাহলে আমাদেরকে পুরা বিষয়টা রিকাস্ট করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। আমার ক্ষমতা খুবই সীমিত। পরিকল্পনা কমিশন, আইএমইডি, জনপ্রশাসন, এমনকি মন্ত্রী পরিষদ কমিটি, আমরা চেষ্টা করছি যাতে মিনিমাম স্বাস্থ্যসেবাটা মানুষ পায়, যাতে আপনাদের কাছে মনে হয়, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মনে হয় যে স্বাস্থ্যসেবার কিঞ্চিৎ উন্নতি হয়েছে। এই জন্য আমরা যা করেছি সেটা হচ্ছে যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি। এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের 1 চোখ বা 2 চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো। তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি। আহত ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। এমনকি আমাদের সাথে, আমাদের আওতায় না এরকম একটি সরকারি প্রতিষ্ঠান তাদেরকে বিনামূল্যে টিকিট দিয়েছে, বাংলাদেশ বিমান। তাহলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি কিন্তু। এবং এই ছাত্র ভাইদের বিনা চিকিৎসায় বা অবহেলায় কেউ মারা গেছে, এটা জাতির কাছে আমরা এই দায়ভাগ নিয়ে পার পাবো না। কারণ হচ্ছে এটা আমাদের দায়িত্ব। আমাদেরকে বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসা ব্যয়বহুল অংশটা আমরা বহন করব, সেটা আমাদের জন্য সৌভাগ্য। যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করব। কারণ সরকারের তো সদিচ্ছা আছে, কিন্তু দেখতে হবে যে যে চিকিৎসাটা ঢাকায় সম্ভব সেই চিকিৎসাটা অস্ট্রেলিয়াতে যেন আমরা রেফার না করি, যদি ব্যাংককে সম্ভব হয়। এখন আমাদের মধ্যে অনেকগুলা লিমিটেশন আছে। একটা হচ্ছে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যা, বাস্তব কিন্তু তা না। আপনাকে দেখতে হবে অর্থ সাশ্রয় ও সুচিকিৎসা, এই সমন্বয়ের ভার আমাদেরকে দিলে আমরা চেষ্টা করব, করে যাচ্ছি। এখন এই পুরো বিষয়টা কত ছাত্র বা জনতা আহত নিহত হয়েছেন এই ব্যাপারে একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি হয়েছে, খুবই উচ্চ পর্যায়ে একজন প্রাক্তন স্বাস্থ্য সচিবের নেতৃত্বে। তারা এই সংখ্যাটা নিরূপণের জন্য চেষ্টা করছেন।
তারা কিছু আমাদেরকে সাজেশন দিবেন। এখন যদি বলেন যে সংখ্যা কত, আমি এখন যেটা বলবো এটা কিন্তু ফাইনাল না। আমাদের ডাটাবেস, ওই কমিটির তথ্য, আরও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে এটা সাময়িক একটা তথ্য, চূড়ান্ত আমরা জানাবো। 1 মাসে কাজ করে আমরা জানতে পেরেছি যে 18,380 জন আহত হয়েছেন, 625 জন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতাল থেকে হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা হলো যে বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা তৈরি থাকবো। তার মানে এই না যে ভবিষ্যতে কেউ আহত হয়ে আসবে। একটা সাধারণত একটা সড়ক দুর্ঘটনাও হতে পারে, একটা অগ্নিকাণ্ড হতে পারে। আমাদের যে ক্যাপাসিটি সেটা বাড়ানোর আমরা চেষ্টা করছি। যেটা ভেঙে পড়েছে কারণ কি? অবহেলা, তারপরে অন্যায্য দাবি পূরণ করা, যেখানে যা দরকার নাই সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার জনবল দেওয়া হয়েছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে 2600 বেডের হাসপাতাল ঢাকা মেডিকেল, পৃথিবীর একটা স্টেট অফ দি আর্ট একটা হসপিটাল, খুব ভালো সেবা পাওয়ার কথা এখানে, কিন্তু আপনি হাঁটতে পারবেন না। তখন বলবেন যে ঢাকা মেডিকেল এত রোগী কেন? আমাকে জবাব দিতে হবে। এখানে রোগীর সংখ্যা 4000+। তাহলে আমরা তাদেরকে সরাই দেওয়ার চেষ্টা করছি যেখানে কম জনসংখ্যা বা রোগী অধ্যুষিত। ফিগারটা আচ্ছা, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন আমাদের 625 ছিল, এখন এটা 700 ক্রস করেছে। আর নিহত আর আহত ছিল 18,380, রাফলি ধরেন 19,000। আমাদের সমন্বিত সারা দেশে, যার জন্য একটা কমিটি কাজ করেছে একজন প্রাক্তন সচিবের নেতৃত্বে, তার ডাটাবেজ অনুযায়ী 700+ হচ্ছে মৃত আর 19,000-এর মতো আহত। এটা কনক্লুসিভ যদি আমরা বলি যে এতজন, তাহলে আপনারা আমাকে একটু অন্যদিকে যাওয়ার সুযোগ দেন যদি অ্যালাউ করেন। সেটা হচ্ছে বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স দেওয়ার জন্য 2টা অথরিটি আছে, আপনারা জানেন, বিবিএস আর স্পার্সো। বিবিএস এবং স্পার্সোর তথ্য কখনো মেলে না, এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন মিলে না। 3 রকম, এটা সমন্বয় করা যায় না। আপনি বলবেন যে এটা তো সেরকম না, রেকর্ড আছে, কিন্তু রেকর্ড যে নাই এটারও প্রমাণ আছে। কারণ লাশ নিয়ে চলে গেছে তারা, আইন শৃঙ্খলার অবস্থা এরকম ছিল এন্ট্রি করার সুযোগ নাই, এবং তাদের মোবাইল নাম্বার পাওয়া যায় নাই অথবা ফলস। তারা ময়নাতদন্ত ছাড়া মাটি দিতে, কবরস্থ করতে, সমাহিত করতে বাধ্য হয়েছে। এখন এটা যাচাই বাছাই করার জন্য ক্যাবিনেট ডিভিশন আমাদের সঙ্গে কাজ করছে, যে তাদের হাত অনেক বড়, ডিসি, এসপি, ওসি আছে না, তারা লোকালি খবর নিচ্ছে যে এই লোকের যে ঠিকানা তাকে আইডেন্টিফাই করো, যাতে এক্সাক্ট ফিগার আমরা বিশ্বকে দেখাতে পারি। সুতরাং সবাই কিন্তু নিরলসভাবে কাজ করছে, যেটা লিড মিনিস্ট্রি বা যেটার সমন্বয়ক হচ্ছি আমরা ফোকাল পয়েন্ট। আক্রমণ আমাদের উপরে হবে, প্রশংসা আমরা চাই না, আমরা সেবা করতে চাই। কিন্তু তথ্যগত কোনো শূন্যতা বা গ্যাপের কারণে আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, কারণ আমাদেরকে একটু সময় দেন। আমরা অনেক সেক্টরে আমরা চেষ্টা করছি। যেমন ধরেন, আমরা মহাপরিচালক স্বাস্থ্য, তার উপরে অনেকভাবে নির্ভর করতে হয়। তাদের হাজার হাজার ক্যাডার সার্ভিস কর্মী এবং লক্ষ লক্ষ কর্মী আছে। তাদেরকে স্ট্রেংথেন করার জন্য এই অফিসটাকে চালু রাখতে হবে। আমরা চালু রাখার চেষ্টা করছি। বিতর্ক হতে পারে যে কাকে কোথায় পোস্টিং দিলেন, ঠিক হলো কি হলো না। এটা সর্বসম্মতভাবে কাউকে কোনো পোস্টে, আমার চেয়ারে বা ডিজির চেয়ারে, এটা এখানে ইলেকশন করে যদি আমি পাস করি 90% ভোট পেয়ে, তার মানে এই না যে সবাই মেনে নিবে। কিছু কিছু পোস্টে আছে যে সরকার সিদ্ধান্ত নেবে। এখন সরকারি সিদ্ধান্ত যদি ভুল হয়, সরকারকে বলার কিন্তু শেষ সময় হয় নাই। দুর্নীতির কারণে, অব্যবস্থাপনার কারণে, অদক্ষতার কারণে যদি কেউ পরীক্ষিতভাবে অযোগ্য প্রমাণিত হয়, এটা কিন্তু প্রেস জাজমেন্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জাজমেন্ট আছে, আরও অনেক সূত্র থেকে জাজ করা হবে, তাহলে অযোগ্য লোক চলে যাবে, আমি সহ। কিন্তু একজন বসার আগে যদি আপনি বলেন যে উনি এটা, উনি সেটা, উনি তার লোক, এটা আমাদের চোখে দেখার সুযোগ খুবই কম। তবু আমরা চেষ্টা করছি যাতে 3টা বিষয় আমরা আপোষ করবো না। পোস্টিং ট্রান্সফার কিছু হয়েছে, আরও হবে। একটা হচ্ছে প্রফেশনাল এফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে সততা, আরেকটা হচ্ছে তার গ্রহণযোগ্যতা। কোনো দল বা প্রেশার গ্রুপের সদস্য চাপের মুখে আমরা করব না। আপনারা যদি বলেন নিরপেক্ষ করেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এবং আমরা যে পোস্টিংগুলো দিয়েছি অল্প, তার মধ্যে যদি 5% হয়ে থাকে ভুল,
স্ট্যাটিস্টিক্যাল এরার কত পার্সেন্ট অ্যালাওয়েবল আপনারা ভালো জানেন, হতে পারে এটা। এবং আপনারা টিভিতে দেখেছেন একটু আগে সংস্থাপন সচিব কি বলেছেন এবং ডিসি, সেটা আমি বললাম না। তাহলে সরকারকে সময়ে সময়ে আপনারা যে সাহায্য করছেন টু রেকটিফাই দেমসেলভস, আমরা তো সেটা তো সাড়া দিচ্ছি। আপনারা সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে বলবেন কোথায় ভুল হচ্ছে। ভুল হওয়ার পরে বললে আমাদের এটা সংশোধন করা একটু কঠিন হয়ে যায় আমলাতান্ত্রিকভাবে। ডেঙ্গু পরিস্থিতিটা হচ্ছে কোনো কোনো জায়গায় চিৎকার হচ্ছে শেষ হয়ে গেল ডেঙ্গু, এত লোক মারা গেল। ডেঙ্গুতে যদি গতবারের চেয়ে এবার কম মারা যায় তাহলে বুঝতে হবে এটা আমাদের অর্জন। স্ট্যাটিস্টিক্স কিন্তু কখনো মিলবে না। আমাদের ডেঙ্গুতে মারা গেছে কত হাজার, কত শত মারা গেছে, কত হাজার অসুস্থ হয়েছে, এই পরিসংখ্যানের চেয়ে বড় হচ্ছে আমরা কি চেষ্টা করেছি। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে যেখানে আমাদের অবজারভেশন সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। সেটা আপনারা জানবেন, যারা কনসার্ন আপনারা কন্ট্রোল রুমে বা ফোকাল পয়েন্টকে জিজ্ঞেস করবেন, ডেইলি পেয়ে যাবেন। কিন্তু সবাই যদি আমার কাছে চান আসলে সময়ের জন্য তো দেওয়া যাবে না। কিন্তু আপনাদের ডিমান্ডের প্রতি আমরা সচেতন। আমাদের অফিসাররা কাজ করছে। শুক্র শনি আমি গত 22 দিন পাই নাই, মাঝখানে একটা সরকারি ছুটি ছিল সেটাও পাইনি। কারণ কি, এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি, যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের তুলে ধরতে হবে সবার সহযোগিতায়। আপনার জায়গায় আমি থাকলে কি বলতাম যে আমি এটা পাইনি, আপনি চেষ্টা করেন। কিন্তু আমি পাইনি বলে চিৎকার করলে কিন্তু আমি পাবো না। আমাকে গাইড করতে হবে যে আপনি কিভাবে চান, আমার কি ক্ষমতা আছে। আমার কিন্তু অনেক লোক নিতে হবে, খালি আছে, কিন্তু সরকারের টাকা আছে কিনা এবং লোক নিয়োগ করলে তারা কাজ করবে কিনা। আপনি দেখবেন শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা কেন্দ্র আর গ্রামাঞ্চলের ডিফারেন্সটা আপনি আমার চেয়ে ভালো জানেন। শহরে পোস্টিং, গ্রামে পোস্টিং, শহরে থাকে। আগে কিন্তু হাই অফিসিয়ালরা ইন্সপেকশনে গেলে তাদেরকে কর্মস্থলে না পেয়ে ব্যবস্থা নিত, এখন নেওয়া যায় না, কারণ 10 মিনিটের মধ্যে মোবাইলে চলে আসে। তাহলে প্রযুক্তির বিকাশটা ক্ষতিকর। আমরা এখন কি করতে পারি বলেন, যে ডাক্তাররা কর্মস্থলে থেকে সেবা দেবেন, সবাই তো আশা করে। অনেক ডাক্তার নিয়োগ করা হয়েছে, তারা যদি কর্মস্থলে না থাকে এবং হাই অফিসিয়াল পাস করার সময় সঙ্গে সঙ্গে চলে আসবেন মোবাইলে, আপনারা সচেতন না হন, তাহলে তারা কখনো কর্মস্থলে আসবে না। আমি মনে করি যে একটা যৌথ একটা কার্যক্রমে আপনারা আমাদের অংশীদার। আপনারা যদি সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে কর্মস্থলে থাকবে। আমার কাছে একটা সিম্পল একটা বার্তা এসেছে প্রাইভেট সেক্টর থেকে, যে অমুক উপজেলা হাসপাতালে, মানে ওই যে কি বলে এটাকে, ওই যে বাচ্চাদের যেতে দেওয়া হয় ভ্যাকসিন, প্রাইমারি ভ্যাকসিন, পোস্ট ন্যাটাল ভ্যাকসিন নাই, শেষ। তাহলে 500 উপজেলার মধ্যে একটাতে শেষ, আমি বললাম ওখানে চলে গেল। কিন্তু এখানে যে শেষ হচ্ছে, আগামী 3 মাসে এই ভ্যাকসিনটা পাওয়া যাবে না, বাচ্চারা মারা যাবে অথবা অন্য কোথাও যাবে। আপনাদের সচেতনতার উপরে নির্ভর করে। উপজেলায় যে সেট আপ আছে আপনারা বলবেন যে আপনি এটা জোগাড় করেন, নাহলে আমার বাচ্চা কোথায় টিকা দিতে যাবে। ঢাকায় আমাদের কাছ থেকে তথ্য শুনে আপনার কিন্তু ওই ইউনিটে পৌঁছাতে হবে, আপনার বাড়ি যেখানে, সেই থানায় ইকুইপমেন্ট আছে কিনা। আমাদের গাফিলতি থাকলে আপনাদের কাঠগড়ায় আমরা দাঁড় হব। কিন্তু যে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে যার অবহেলার জন্য এই ধরনের ঘটনা ঘটছে, তাদেরকে আপনারা আমাদের সামনে প্রকাশ করেন, প্রেসের সামনে প্রকাশ করেন, আমরা ব্যবস্থা নিব। যেখানেই কোনো কিছু ঘটে, গুজব রটে যায়, আমরা দায়ী, আমরা ব্যবস্থা নেইনি। আপনারা জানেন একটা শিশু বিক্রির কথা শুনেছেন সবাই, সেই শিশু বিক্রি হয় নাই। সেই শিশুকে চিকিৎসার জন্য স্থানীয়ভাবে কোনো শুভার্থী 25,000 টাকা দিয়েছে। ডিসি, সিভিল সার্জন সর্বোচ্চ মনোযোগ দিয়ে তার চেষ্টা করেছে যাতে এটা ভুল পথে খবর চলে না যায়, তার জন্য টেক কেয়ার করা হচ্ছে। এবং আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা চাহিদা পাওয়ার আগে আমরা আমলাতন্ত্রে, সেরকম প্রথাগত আমলাতন্ত্রে বিশ্বাসী না, যে আমি তো কোনো চাহিদা পাইনি। আমরা নিজেরা দেখেছি, বিশ্বাস করেছি, আমরা 50,000 টাকা আজকে দিয়েছি ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে, ডিসির কাছে হয়তো ইতিমধ্যে পৌঁছে গেছে। কারণ কি, আমরা দেখলাম যে তার আসলে নিড, সে বাচ্চা বিক্রি করে নাই, কিন্তু করতে গেছিল বা করতে পারত বিধায় একজন সাহায্য করেছে 25,000। আমি 50,000 গভর্নমেন্ট করতে পারবো না। এবং বন্যার সময় আমাদের মতো সরকারি কর্মচারীরা একদিনের বেতন দিয়েছে, এবং একটা নিম্ন স্তরের কর্মচারীর একদিনের বেতন কিন্তু অনেক, এটা কিন্তু ভলেন্টারি দিয়েছে। তার মানে স্বাস্থ্যসেবা বন্যার সাথে কিন্তু স্বাস্থ্যসেবা সম্পৃক্ত। ফেনী
নোয়াখালী, কুমিল্লা, চিটাগং এলাকায় যা হয়েছে, আমরা এখানে মেডিকেল টিম পাঠিয়েছি, হেলিকপ্টার দিয়ে ত্রাণ সামগ্রী গিয়েছে, এবং প্রাইভেট সেক্টরে ছাত্র জনতা যা সংগ্রহ করেছে এটা প্রয়োজন হচ্ছে অনেক বেশি। চেষ্টা করেছি আমরা, এবং সেখানে না খেয়ে আমাদের অফিসাররা, ছাত্র জনতা কাজ করেছে। তাহলে কি আমাদের নেতৃত্বে না, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বন্যা প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে এই ধারাটা অব্যাহত থাকবে যদি আপনারা সহযোগিতা করেন। হাসপাতালগুলোতে বেডের সক্ষমতার 3 গুণ বেশি ভর্তি হয়েছে। ঢাকার তো একটা উদাহরণ বললাম, আমরা তাদেরকে কোথায় দিব? যদি কেউ জানে যে সে সলিমুল্লাহ রোগী মুগদা কি বলে কুয়েত মৈত্রী পাঠানো হচ্ছে, তাহলে কেউ ভর্তি করবে না। কারণ সলিমুল্লাহ রোগী আসছে নদীর ওপার থেকে, তাকে তো ইমিডিয়েট চিকিৎসা দিতে হবে। যদি দেখা যায় একটা পর্যায়ে রোগীটা স্টেবল হওয়ার পরে তার উন্নত চিকিৎসা দরকার, একই রকম চিকিৎসা কুয়েত মৈত্রীর কাছে আমরা পাঠাবো। এই যে সাময়িক ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা, এটা স্থায়ী সমাধান কি? সক্ষমতা বাড়ানো, হাসপাতাল বাড়ানো, ইকুইপমেন্ট বাড়ানো, সেটা তো অনেক সময়ের ব্যাপার, অর্থের ব্যাপার। আমাদের প্রায়োরিটিটা কি? জিডিপিতে আমাদের অবদান 5%ও না, সেটা বাড়ানোর জন্য আমরা আগামী বাজেটে আমরা চেষ্টা করব গভর্নমেন্টকে বোঝানোর জন্য আমাদের এই নিড। সেটা প্রতিফলিত হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের চিন্তায়, লেখায়, সাংবাদিকদের লেখায় এবং তাদের পরামর্শে। আমরা একটা এক্সপার্ট টিম গঠন করেছি এই সংস্কারের জন্য। একজন প্রাক্তন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে প্রধান করে একটা শক্ত কমিটি করা হয়েছে, যেখানে সরকারের কোনো লোক নাই। সরকার স্বাধীনভাবে তাদেরকে কাজ করতে দিয়েছে যে আপনারা বলেন কিভাবে সংস্কার করবেন। তার জন্য এই সচিবালয়ে স্থান সংকুলন হয় না, আপনারা জানেন। 2টা মিটিং একসাথে হয় না। আমরা অন্য জায়গায় একটা পুরাপুরি একটা অফিস দিয়েছি যে আপনারা কাজ করেন, আপনাদেরকে আমরা হেল্প করব। আমাদের আরেকটা সরকারি অফিসে তারা কি কাজ করে 15 দিন 1 মাস দেখেন, তারা পরামর্শ দিবে যে সংস্কার এইভাবে করা যায়। আপনারা সেই কমিটির খোঁজ খবর পাবেন তারা কি করছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আপনাদেরকে আমরা এই পরামর্শ দিতে চাই। তারা একটা টেকনিক্যাল এক্সপার্ট কমিটি, ডাক্তার এবং স্বাস্থ্য এবং পুষ্টি বিশেষজ্ঞ, তাদের কাছে যান। এবার আসি ব্যক্তিগত বঞ্চনার ব্যাপারে। এত বড় ক্যাডার কিন্তু অন্য তেমন কোনো মিনিস্ট্রিতে আছে বলে আমি জানি না, এক্সেপ্ট প্রাইমারি এডুকেশন, যাদের সংখ্যা বেশি কিন্তু ক্যাডার কম। এখন ক্যাডার নন ক্যাডার দ্বন্দ্ব, 26,000 ক্যাডার ভার্সাস 4,000 নন ক্যাডার। 4,000 নন ক্যাডার ডাক্তারের পক্ষে আমরা কিছু করতে গেলে 30,000 আমাকে আক্রমণ করবে, অ্যান্ড ভাইস ভার্সা। সমন্বয় করার আমরা চেষ্টা করছি। যারা বঞ্চিত হয়েছেন, একজন 3 পর্যায়ে বঞ্চিত হয়েছে, তাকে ভূতাপেক্ষভাবে 3টা প্রমোশন দেওয়ার যেটা প্রক্রিয়া, 30,000 অফিসারের, তারা ডাক্তার না, তারা অফিসার, গভর্নমেন্টের দৃষ্টিতে বিসিএস হেলথ অফিসার। এই 30,000 লোককে বঞ্চনা থেকে মুক্ত করে ভূতাপেক্ষ 1টা থেকে 3টা প্রমোশন দেওয়ার জন্য সময় লাগবে না? বলেন। আমার কাছে সবাই দরখাস্ত নিয়ে আসে, যেটা আসার কথা ডিজির কাছে। এখন যেহেতু তাদের একটা দাবি আছে যে মন্ত্রণালয়ে গেলে কাজ হয় না, এজন্য আমরা এখানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করেছি, যার নেতৃত্বে আছেন একজন অতিরিক্ত সচিব, যিনি আমার কাজ করার কথা আমার বদলে তিনি বঞ্চিত কর্মকর্তাদের আবেদন নিবেদন শুনছেন। এর সাথে আমাদের কাছে যে ডাটা বা ডাটাবেস, যে তথ্য আছে ডিজির কাছে, এগুলো সমন্বয় করে আমাদের এখানে সমস্যা হচ্ছে ব্যাচ ওয়াইজ দিতে হবে সিনিয়রিটি, ডিপার্টমেন্ট ওয়াইজ সিনিয়রিটি দিতে হবে। অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে, যথা দ্রুত সম্ভব আমরা এটা করব, কিন্তু 1 মাসে বা 2 মাসে কতদিনে করা সম্ভব, এই কমিটি একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেওয়ার আগে তা বলা সম্ভব না। আমরা তো রাজনীতিবিদ না, বললাম যে আগামী 2 মাসের মধ্যে সকল বৈষম্যের অবসান ঘটবে, এটা আমি বলতে পারছি না, কারণ আমাকে কাগজ দেখতে হবে। যে আমার কমিটি একটা রিকমেন্ডেশন দিবে, ডিজি একটা সাজেশন দিবে, সব সমন্বয় করে প্রয়োজন হলে আপনাদের নীতি পর্যায়ে যদি কোনো সাজেশন থাকে সেটা আমরা অন্তর্ভুক্ত করে আমরা একটা চেষ্টা করব যাতে বৈষম্যের শিকার অফিসাররা তাদের ক্ষতিপূরণ করতে পারে, যারা অবসরে গেছেন তারা যেন ভূতাপেক্ষভাবে স্বীকৃতি পেতে পারে। আমি শেষ করেছি মোটামুটি, এখন প্রশ্ন নেব আমরা। কোনটা প্রশ্ন করবেন? আচ্ছা, আমরা মন্ত্রণালয়ের ভিতরে গুলো একটু শুনি। আমি প্রশ্ন করার আগে উত্তর দিই। আমরা যে কোনো কাজ করি না, ঘুমায় থাকি এবং হেলথের অ্যাক্টিভিটিস ভাইব্রেন্ট না, দেখা যায় না, উত্তরটা দিচ্ছি।
ইতিমধ্যে আমাদের অফিসাররা এটা যোগাযোগ করে জেনেছে, অ্যাকশন নেওয়া হয়েছে, একজন ধরা হয়েছে। আমার প্রশ্ন এটা ছিল না, আমার প্রশ্নটা ছিল যে ঢাকা মেডিকেল কলেজে যখন কক্সবাজারে বল, আমি বলি কক্সবাজার। আপনার মূল প্রশ্নে যান, কক্সবাজার। মূল প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইনের যে বিষয়টা ছিল চিকিৎসকদের দাবি দীর্ঘদিনের, এই জায়গাটায় আপনারা কোনো কাজ করবেন? আচ্ছা, আপনাকে বলি একটু, থ্যাংক ইউ, এটা আমি ভুলে গেছিলাম। 12 বছর যে আইনটা নিয়ে গবেষণা হয়েছে, স্টেক হোল্ডার্স মিটিং হয়েছে, টাকা খরচ হয়েছে চা নাস্তায়, সেইটা 12 দিনে পারি নাই, 24 দিনের মধ্যে, আজকে আমার 21 দিন, আর 3 দিনের মধ্যে ক্যাবিনেটে যাবে। আমি বলি না হাততালি দেন, এটা বলি নাই, আমি এটা বলি নাই। 2012-র স্বাস্থ্য সুরক্ষা আইনটা 2024 পর্যন্ত গবেষণা আকারে আছে। আমি 21 দিন আগে আসছি, এসে দেখছি এটা চূড়ান্ত পর্যায়ে আছে, খালি আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অভাবে যায় নাই। আমি চিফকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি যে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেব। রবিবারের মধ্যে এটার খসড়াটা মন্ত্রিপরিষদ বিভাগে যাবে, আপনারা নোট করতে পারেন। রদবদলটা করার এখতিয়ার ক্যাবিনেটের সাব কমিটির, তারা ইচ্ছা করলে আমাদের কাছে ফেরত পাঠাতে পারে। আমরা পাঠিয়েছি, কোনো চূড়ান্ত হয়ে আছে। 3 দিনের মধ্যেই ক্যাবিনেটে যাবে, তাই তো? আমি স্পেসিফিক বলতে পারি যে কালকে না গেলে আগামী সপ্তাহে যাবে। তাহলে আমার কতদিন হলো? 1 মাসের আগে, যেটা 12 বছর গবেষণা করেছে। এবং আমি মনে করি আমার কাছে যতটুকু আসছে, আমার অল্প সময়ে আমি যতটুকু স্টাডি করেছি, আমলাতান্ত্রিক সিদ্ধান্তহীনতার জন্য ক্যাবিনেটে যায়নি। আর একটু আরেকটা বিষয় স্পেসিফিক যদি বলেন, আমার ইলেকশন বাইরে যদি হবে, হচ্ছে ডেঙ্গু বলছেন যে কম আছে, কিন্তু কম নাই, সেপ্টেম্বরের প্রথম দিন থেকে মৃত্যু বাড়ছে। না, এটা- এক্ষেত্রে আপনাদের হাসপাতালে না। প্রস্তুতি কেমন? না, এটা শোনেন যে আমরা বলছি কম্পারেটিভ, যে গত বছর আর এই বছর সেই হিসেবে কম আছে, কিন্তু আমাদের প্রস্তুতি হচ্ছে যে আমরা প্রত্যেক হাসপাতালে একটা ডেডিকেটেড কর্নার করেছি। মুগদা হাসপাতালে আপনারা বিশ্বাস করবেন না, আমার নিজের কথা বলতে চাই না, এই মিটিংয়ে আসা আধা ঘন্টা আগে একটা রিকুইজিশন আসছে, এতজন ডাক্তার দেন, এতজন নার্স দেন। আমরা কয়েক মিনিটের মধ্যে দিয়ে দিয়েছি, সেই জিও আপনারা দেখতে পাবেন তার প্রয়োজন অনুযায়ী। এখন কিন্তু এতে অন্য জায়গায় কম পড়বে। উনি বললো আমাকে 100 দেন, আমি 50 জন দিলাম। কেউ 500 চাইলে আমি 30 জন দিতে পারবো না, কারণ হচ্ছে আমার সীমিত সাধ্য। আমরা যদি পরীক্ষা করে দেই যে কতজন দেওয়া যায়, তাহলে 4 দিন চলে যাবে। আমরা বলেছি যা আছে দিয়ে দেন, ওনারা দিয়ে দিয়েছে 1 ঘন্টার ভিতর। সুতরাং ডেঙ্গুতে আমাদের সর্বোচ্চ দৃষ্টি আছে এবং আমাদের এপিডেমিক প্রিপেয়ারনেস আছে। ডেঙ্গু ছাড়া নতুন কোনো যদি রোগ হয়, আমরা কোথা থেকে ইমার্জেন্সি টিম পাঠাবো, আমাদের প্রস্তুত আছে। এই সপ্তাহের শেষে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, ছাত্র জনতার উদ্দেশ্যে বা তাদেরকে শোনা, তাদের সমস্যা শোনা, আমরা কি প্রতিবিধান করতে পেরেছি বা পারবো এগুলো জানানো একটা সভা হওয়ার কথা ছিল। এটা কিছুদিন পরে হবে। আমাদের অলরেডি প্রিপেয়ারনেস আছে, ওখানে আমরা ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং ইনস্ট্রুমেন্ট, ওষুধপত্র রাখবো। আমরা যখনই যেটা শুনতে পাই, কক্সবাজারে রোগী মারা গেল, এটা ডাক্তারের অবহেলায় কিনা আমরা জানি না, কিন্তু যে কাজটা হয়েছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তাকে তো ধরা হয়েছে। আমরা অ্যাক্টিভিটেড না হলে লোকাল অথরিটি ধরতে পারলে আপনি শুনতেন যে এতজন ধৃত। আমরা ইন্টারফেয়ার করাতে দ্রুত হয়েছে। আমরা ভালো করে দেখতে পারলে আমাদের সময় লাগতো আরও অ্যাটলিস্ট 12 বছরের জায়গায় 12 মাস লাগতো। আমরা মোটামুটি দেখেছি, আজকেও মিটিং হয়েছে যাতে একটা ফাইন টিউনিং হয়। আমাদের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং একটা কমিটি, সাব কমিটি করেছে, অতিরিক্ত সচিব, যে যাতে আগেরটা হুবহু আমরা না দিয়ে যেটুকু আপডেট করা যায়, আজকের সময়ের চাহিদার সাথে আপডেট করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়, আমরা করেছি। তারপরে আমাদের যদি কোনো ত্রুটি থাকে, ক্যাবিনেট কমিটি আবার পরীক্ষা করতে পারে। এটা আমি এখনো সরকারি সিদ্ধান্ত পাই নাই। আপনি পেয়েছেন? আচ্ছা, এটা আমি শুনলাম, হতে পারে। আমার কথা হচ্ছে যে ডিসি নিয়োগের একটা, যেহেতু এটা আমার সাবজেক্ট না, আমি তবু বলতে বাধ্য হচ্ছি, একটা ফোরাম আছে না, যে সকল ডেপুটি সেক্রেটারি ডিসি হয় কিনা, হয় সম্ভব? কমপক্ষে 1000 ডেপুটি সেক্রেটারি থেকে 64 জন ডিসি হয়। এই সরকার 5 জন বাদে 59 জনকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। ওই 5 জনের কোজেন গ্রাউন্ড আছে, কেন আপনারাও বলবেন না। এবং একজন ডিসি ইতিহাসে রেকর্ড আছে, সেকেন্ডে উইথড্র হয়েছে অনেক বছর আগে। আমি তো এসব দিকে চাকরি করছি বলে জানি। একজন ডিসি যাওয়ার পরে সেকেন্ডে উইথড্র হয়ে যেতে পারে।
যাওয়ার আগে যদি আপনি প্রিকনসিপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী, তাহলে ডিসি আমরা কোথায় পাবো? একটা হাই পাওয়ার্ড কমিটি, যেটা বিধিবদ্ধ কমিটি, কয়েকজন সচিবের নেতৃত্বে এবং আমলাতন্ত্রের শীর্ষ ব্যক্তি ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে গঠিত, তারা যাচাই বাছাই করে দেখেছে যে বেস্ট বা টপ স্কোরার যারা, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন বিতর্ক হয়েছে যে এরা খারাপ, এটা ভালো। আবার রিভিউ করে সংস্থাপন সচিব বলেছেন, মানে জনপ্রশাসন সচিব, যে 8 জনকে আমরা বাতিল করেছি। এখন গতকালকের ঘটনাটা আমি সাধারণভাবে মনে করি টিভি নিউজ দেখে এটা শোভন হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। 700 জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে 60 জন দেন। এখন যারা হয় নাই, তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই। তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। যদি প্রকাশ করি, করার কোনো আইনগত সুযোগ থাকে, যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারাসড হবে। এটা আমরা প্রকাশ করতে পারছি না, এটা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী হয় না, যে উনি অযোগ্য, উনি এই পোস্টের জন্য যোগ্য হতে পারেননি, এটা বলতে পারি। অযোগ্য শব্দটা আমরা ব্যবহার করি না, কারণ এটা একটা স্পেসিফিক একটা রাষ্ট্রীয় দায়িত্ব। একটা জেলার ডিসি মানে একটা মিনি বাংলাদেশের উনি নেতা, ওখানে কিন্তু তিনি একটা ফোকাল পয়েন্ট। অন্তত এখনকার দিনে 120টা কমিটির উনি সভাপতি। আগে একটু কম ছিল, এই সরকারের আমলে অনেক কমিটি ভেঙে যাওয়াতে উনি অনেকগুলো কমিটির সভাপতি। তো ওনার মাধ্যমে সব কিছু চ্যানেলাইজড হয়, এটা একটা গুরুত্বপূর্ণ পথ। ওনার অভিজ্ঞতা, স্বাস্থ্য, বয়স অনেক কিছু বিবেচনা করতো। যারা বলেছে যে আমাদের এই ডিসি 40 জন বাতিল করতে হবে, সরকার এটা পারে নাই, 8 জন বাতিল করেছে। এখন যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে, আপনারা ভিডিওতে দেখেছেন, সেটা কি এনাফ না যে এরা ভালো কাজ করেনি? যথেষ্ট কিনা? এখন আমাকে যদি কমিটি দিয়ে থাকে, আমি কিন্তু তাদের বিভাগীয় মামলা করার অথরিটি না। আমি বলতে পারি যে আমি কি পেলাম সাক্ষ্য প্রমাণে, কারা দোষ করেছে কারা করেনি, এটা আমাকে দিলে আমি সেটা করে দিব অবজেক্টিভলি, কারণ আমি তো ছিলাম না ঘটনায়। হ্যাঁ হ্যাঁ, যে আমি সুপারিশ করতে পারবো, আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এটা করো, এর বাইরে আমি যেতে পারবো না। আমি সেটা দেখিনি, আমাকে যা বলবে আমি ওটা বলে দিব, তারপরে গভর্নমেন্ট অ্যাকশন নেবে। আমার এটা সর্ট অফ যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, বিচার করার কর্তৃপক্ষ আলাদা। এখন আমি যদি দেখি যে সবাই নির্দোষ বা সবাই দোষী, এটা হওয়ার কথা না সাধারণত বিচারে। তো আমি যেহেতু বিচারক ছিলাম, আমি ম্যাজিস্ট্রেটও ছিলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম, এদের কাজের ধারা আমি জানি। কিন্তু এটা আমি কখনো দেখি নাই যে তাদের প্যারেড মিনিস্ট্রিতে এসে সিনিয়র অফিসাররা অন্য সিনিয়র অফিসারের উপরে চড়াও হয়। এটাকে আপনারা নিন্দা জানিয়েছেন? আমার একটা ছোট প্রশ্ন, আমার প্রশ্ন করার কথা না, উত্তর দেওয়ার কথা। হ্যাঁ বলেন। তারা কি বলেছে? তারা কি বলেছে? আমরা এখন তাদের দাবিটা জানানোর একটা ফোরাম হয়েছে, ওয়ান ম্যান কমিটি, ওখানে বলেন, আমি দুই পক্ষ শুনবো। আমি তো কোনো প্রি থট আইডিয়া নিয়ে যাচ্ছি না যে এরা খারাপ করেছে কি ভালো করেছে, কিন্তু টিভিতে দেখে, অন্যান্য জায়গায় দেখে, আপনাদের মতো সাধারণ নাগরিক তো আমি, আপনাদের যে ধারণা হয়েছে আমাদেরও তো ধারণা হয়েছে। না, তদন্ত করবো না, আমি জানি যে এখানে কি হয়েছে এবং কারা এটা করেছে, কারা দায়ী। মানে তদন্ত কমিটি বাতিল করবে কোনটা? ওই পুরোটা নাকি 8টা? আচ্ছা, এটা আমি বলে নেই। আচ্ছা, আমি একটু বলি। এটা আমি প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের সাবজেক্ট না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে একটা কমিটিতে আছি বলে শুনলাম, ধরে নিচ্ছি আমি আছি, এইটার ভিতরে আমি বলতে পারবো টার্মস অফ রেফারেন্স কি, ওটা বললে আমি বলতে পারবো, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নাই। আর আপনারা যে প্রশ্ন, এটা উত্তর দিবেন আমাদের জনপ্রশাসন সচিব। আমরা তার স্বাস্থ্য, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করি। কথা শেষ হবে না, এত কথা শেষ হবে না।